স্যার কিন্তু বলে দিলেন সব রেশিও প্রপোর্শনেট সব বলা আছে। এবার মেশানোর পদ্ধতিটা দেখুন, পুরো সুন্দর করে কিন্তু এটাকে মেশাতে হবে পুরো মিডিয়াটাকে। দেখুন এরকম ভাবে হাত দিয়ে দিয়ে আপনারা ভালো করে মিশিয়ে নেবেন। এবার দেখুন আবার এটাকে ফেলে দেওয়া হলো দেখানোর পর। আপনাদের বোঝার জন্য এটা করা। অনেকে জানেই না যে জিপসাম কি জিনিস, গাছে কিভাবে ব্যবহার। জিপসাম ক্যালসিয়াম সালফেট একটুখানি জল দিয়ে ছিটিয়ে দিয়ে ময়েস্ট কন্ডিশনে উপরে একটা ভিজে চটের বস্তা চাপা দিয়ে রেখে দিলে আচ্ছা তাহলেই হবে। ঠিক আছে, এতে কোনো হিট জেনারেট করে না তাই তো? না, এতে কোনো হিট জেনারেট করবে না, কারণ একমাত্র তোমার যে পরের দিকে যে মাইনর এডিটিভ গুলো দেওয়া হলো সেগুলো একটু ডিকম্পোজ করে হিট তৈরি করতে পারে। আচ্ছা, কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে এই যে ব্যাকটেরিয়াল মিক্সচারটা যেটা বায়োচারে ছিল এবং তোমার গোবর সারে ছিল এবং তার সঙ্গে সঙ্গে মাইক্রোব এবং প্যান্থার দিলে, যদি তুমি একটুখানি ময়েস্ট কন্ডিশনে এটাকে রেখে দাও তাহলে মাইক্রোব আর ইনোকুলেন্ট গুলো ভালো ছড়ায়। নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাউন থেকে অয়ন কথা বলছি। বন্ধুরা, আপনারা ডক্টর অনিশ ব্যানার্জি যে ভিডিওগুলো দেখেন সেখানে একটি ভিডিও খুব পরিমাণে রিকোয়েস্ট করেছিলেন, যারা সিন্ডার পান না তারা মাটিতে কিভাবে গোলাপ শুরু করবেন, মাটিতে কিভাবে আপনারা পট কালচার করবেন গোলাপে, সেটা নিয়ে আজকের ভিডিও। স্যার পুষ্পকাউনে অনেক অনেক স্বাগতম। আপনার ভিডিওর জন্য মানুষজন মুখিয়ে থাকে, তারা রিকোয়েস্ট করে মাটিতে কিভাবে গোলাপ স্টার্ট করবে, বলুন স্যার। দেখো, প্রথমত সবাইকে ধন্যবাদ যে ভিডিওগুলো দেখেছেন। আমরা পরে একটা সেশনে চেষ্টা করব যে এই যে বিভিন্ন দর্শকরা আছেন তাদের কিছু কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর দেবার। যেমন একজন ভদ্রলোক তোমাকে ফোন করেছিলেন একটু আগে, তার সঙ্গে কথা হলো। এরকম অনেকের অনেক প্রশ্ন থাকছে দেখছি ভিডিওতে, সেগুলো সাধ্য মতন এবং জ্ঞান মতন চেষ্টা করবো উত্তর দেবার। তো এবারে প্রশ্ন হচ্ছে মাটি। মাটি দেখো, it is not an uniform entity. So you see, soil is not an uniform entity. Since we are in Bengal, let us talk briefly about the soil of Bengal. Our state starts in the Himalayas. So then there is a Himalayan hilly terrain soil. Then there is a terai soil. Then as you will grow closer to the Gangetic Delta, দেখা যাবে সেখানে গ্যাঞ্জেটিক ডেল্টাইক অ্যালুভিয়াল সয়েল। আবার কিছু ওল্ড অ্যালুভিয়াল সয়েল আছে, যে ওল্ড অ্যালুভিয়াল সয়েলটা পাওয়া যায় বর্ধমান, কিছুটা পার্ট অফ নদিয়া এই দিকটায়। আর এরপরে হচ্ছে ল্যাটেরাইটিক সয়েল। ল্যাটেরাইটিক সয়েল পাওয়া যায় পুরুলিয়া, বাঁকুড়ার বেশ কিছুটা, এদিকে মেদিনীপুরের ঝাড়গ্রাম, শালবনী ওই সংলগ্ন এলাকাতে। এবারে মাথায় রাখতে হবে যে প্রতিটি এই যে মাটি, এদের নিজের নিজের বিশেষ বিশেষ দ্রব্যগুণ আছে, ফলে সমস্ত মাটিতে ইউনিফর্ম ফর্মুলা কিন্তু কাজ করবে না। ফলে আমি আপনাদের একটা ফর্মুলা দেখাচ্ছি, কিন্তু ফর্মুলাটা তৈরির প্রিন্সিপালটাও আপনাদের বুঝিয়ে দিচ্ছি, যাতে আপনারা প্রিন্সিপালটা মানে আন্ডারলাইন যে সায়েন্সটা আছে সেটা কিছুটা বুঝতে পারেন। সো সামটাইমস দ্য সায়েন্স মাইট বি স্লাইটলি ডিফিকাল্ট, বাট কাইন্ডলি বিয়ার উইথ মি। So when you're planting a plant, any plant, be it a rose, be it a citrus, be it a mango, whatever plant you plant, question is what does it expect from the planting medium? এক নম্বরে হচ্ছে তার এই প্ল্যান্টিং মিডিয়াম থেকে জল চাই, ওয়াটার। তার প্ল্যান্টিং মিডিয়াম থেকে চাই হচ্ছে অক্সিজেন। অক্সিজেন কার চাই? গোটা গাছের। গোটা গাছ তো হাওয়াতে আছে, সে তো পাচ্ছে। শিকড়ের চাই অক্সিজেন, আর এর সঙ্গে সঙ্গে তার চাই খাবার। এই হাওয়া, অক্সিজেন এবং হাওয়ার অক্সিজেন, খাবার এবং জল, এই তিনটে সুষম বন্টনের উপরে গাছের ভবিষ্যৎ দাঁড়িয়ে থাকে। Now the question is, what is the characteristic of the different soils? You have to understand that. Gangetic deltaic alluvial soil, you will see, এই মাটিতে যখন প্রথম গাছ বসানো হয়, আমাকে একজন দর্শক আপনাকে বললেন প্রথম বসালাম যখন দুর্দান্ত খেলা দেখান, কিন্তু তার কিছুদিন বাদেই দেখা গেল যে বৃষ্টি চলে এলো, গাছগুলো সব গোড়া পচে নষ্ট হয়ে গেল। ইট ইজ ক্যারেক্টারিস্টিক অফ দ্য অ্যালুভিয়াল সয়েল। আপনি যত জল দেবেন তত তার ক্লে আর সিল্টটা প্রেসিপিটেট করে নিচে একটা লেয়ার তৈরি করবে, শিকড়ের অক্সিজেন সাপ্লাই ব্যাহত হবে এবং একসময় দেখা যাবে গাছের শিকড় পচে নষ্ট হয়ে গাছ মরে গেল। ফলে এইটা মাথায় রাখতে হবে। 2 নম্বর, এই যে অ্যালুভিয়াল সয়েল এর পিএইচটা স্লাইটলি অ্যালকালাইন হয়, এটা মাথায় রাখতে হবে।
এর ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি, আমি আগের ভিডিওতে ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি বুঝিয়েছিলাম যে একটা মাটি কিংবা যে কোনো মিডিয়াম যখন তাতে খাবার যায় জলের সঙ্গে কতটা ক্যাটায়ন মানে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম টেনে ধরে রাখতে পারে এবং সে কিভাবে সুন্দরভাবে ছাড়তে পারে, তাকে বলে ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি। এবার এই ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি অ্যালুভিয়াল সয়েলের খুব সুন্দর, কিন্তু প্রবলেম হচ্ছে এয়ারেশন পোর নেই আর একটু অ্যালকালাইন ইন নেচার। গোলাপ 5.5-6 এরকম একটা পিএইচ চায়। এবারে চলে আসি আমরা ল্যাটেরাইটিক সয়েল। আমি ল্যাটেরাইটিক সয়েল খুব পছন্দ করি। দেখো ল্যাটেরাইটিক সয়েল ইজ অ্যাজ ইনার্ট অ্যাজ পসিবল। তাহলে ইনার্ট সয়েল হলে কি হবে, আপনি আপনার ইচ্ছে মতন ওটাকে বানাতে পারেন, কোনো তাদের অসুবিধে নেই। একটু কাঁকুড়ে হয়, তার এয়ারেশন ভালো, একটু অ্যাসিডিক হয়, এবং মনে রাখতে হবে কিছু কিছু ল্যাটেরাইটিক সয়েল খুব ফাইন যদি না হয় তার সিল্টিং এর টেন্ডেন্সিটা কম থাকে, মানে জমে পাথরের মতো একটা লেয়ার হয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে, একটু কাঁকুড়ে হয়। এটা আমি আমি ব্যক্তিগতভাবে সেটা পছন্দ করি, যেন লাল মাটিতে আমি গাছ লাগাই। এবারে চলে আসুন হিমালয়ান সয়েল, খুব ভালো, পাতা পচে, হাই ইন হিউমাস, তার ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি খুব ভালো, একটু অ্যাসিডিক, সেটাও গোলাপ গাছের পক্ষে ভালো, ইউজ করা যেতে পারে। তরাইয়ের সয়েল সেম থিং, এগুলো একটু বেলে দোআঁশ প্রকৃতির হয়, যেটাকে আমরা দোআঁশ বলি, বেলে দোআঁশ প্রকৃতির হয়, ভালো। তাতে ছোট পাথরের সংখ্যা ভালো থাকে, এয়ারেশন পোর ভালো থাকে, ফ্লো ভালো হয়। কারণটা বুঝুন, খাবারটা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, যদি আপনি দিনে একবারও জল দেন খাবারটা নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু জল এবং হাওয়ার বন্দোবস্তটা এবং জল কতটা জমে টেনে বসে থাকবে এটা নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে একটা ঠিক পটিং মিডিয়াম মিক্স বানানোর মূল সূত্র অথবা চাবিকাঠি। তো তাহলে আমরা বুঝলাম যে বিভিন্ন মাটি বিভিন্নভাবে ব্যবহার করবে। অ্যালুভিয়াল সয়েল এখন খুব ভালো থাকবে, শুরুর দিকে খুব ভালো ফল দেবে। যেটা এঁটেল কিংবা এঁটেল গোত্রের মাটি সেটা শুরু থেকেই খারাপ ফল দেবে, এখন এঁটেল মাটির কম্প্যাকশন হয়। এঁটেল মাটির ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি খুব ভালো, ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি খুব ভালো এঁটেল মাটির, কিন্তু এঁটেল মাটির কম্প্যাকশন হয়, টাইট হয়ে যায়, রুটে হাওয়া যায় না। দোআঁশ কিংবা বেলে দোআঁশ শুরুর দিকে ভালো থাকবে, সুন্দর জল চলাচল করে, বিশেষ করে দোআঁশ মাটিতে। বেলে দোআঁশ যেটা তরাইয়ের পাওয়া যায় সেটা শুরু থেকে শেষ অবধি ভালো থাকে, কিন্তু দোআঁশ বলে আমরা যে মাটিটা পাই তার মধ্যে অনেক সময় দেখবেন এঁটেলের কিছু কিছু গুটলি গুটলি থাকে। অনেকে কি করেন, এটাকে ভেঙে ছিলে গুঁড়ো করে দেন, করবেন না প্লিজ। তার কারণ প্লিজ আন্ডারস্ট্যান্ড যে এই যে সয়েলের যে গ্র্যানিউল গুলো, এই সয়েলের গ্র্যানিউল গুলোর মধ্যে একটা মাইক্রো এনভায়রনমেন্ট থাকে। আপনি যদি পিওরলি কেমিক্যালি গাছ করতে চান সেটা অন্য ব্যাপার, বাট ইফ ইউ ওয়ান্ট টু রিপ দ্য বেনিফিট অফ দ্য সয়েল, আপনি লাগাচ্ছেন কেন মাটিতে গাছ? মাটিতে গাছ লাগানোর সুবিধে বলে, জল কম দিতে হয় বলে, হয়তো তাই, কিন্তু এর সঙ্গে সঙ্গে মাটির কিছু গুণাগুণ আছে, সেই বেনিফিটটা নেবেন না কেন? হোয়াই উইল নট টেক দ্যাট বেনিফিট? সো প্লিজ যে গুলিগুলো আছে সেগুলো বাদ দিন, কিন্তু ছোট গুলি, এই 5 মিলিমিটার 3 মিলিমিটার গুলি এগুলো থাকে সেগুলো ফেলবেন না। দোজ ইটসেলফ আর সাম মাইক্রোক্লাইমেটস অ্যান্ড দিজ হারবার বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াস, ফলে সেগুলোকে সমস্ত ফেলে দেবার দরকার নেই। ফলে চিলে যত মিহি করে দেবেন তত জানবেন যে এর মধ্যে তো আপনি বালির ভাগ তো বিরাট মাত্রায় নেই, ফলে ওটা এঁটেলের মতন সিল্ট হয়ে মাটির তলাতে নিচে গিয়ে বসে যাবে, এটা পুরো লেয়ার তৈরি করে দেবে, জল যাবে না। শুরুতে দেবেন দোআঁশ, দেখবেন খুব সুন্দর জল যাচ্ছে, গাছ হু হু করে বাড়তে আরম্ভ করে দেবে। ঠিক 1 মাস 2 মাস 3 মাস সয়েল কম্প্যাকশন শুরু হবে, এঁটে বসে পড়বে, যেই এঁটে বসে পড়বে দেখবেন জল দাঁড়ানো শুরু হবে। আমরা বেশিরভাগ লোকে গাছ লাগাই জানুয়ারি ফেব্রুয়ারিতে, বৃষ্টি আসে জুন জুলাইতে, ওই 3 মাস ঠিক যখন এঁটে বসে আছে ঠিক সেই সময় বৃষ্টিটা শুরু হলো। এই বৃষ্টিতে সয়েলটা ওভার স্যাচুরেটেড হয়ে থাকবে, অক্সিজেন ঢুকবে না, root will be deprived of oxygen and the roots will die. So this is the basic concept of why your roses die in a soil media. Now question is how we can work on that. চেষ্টা করবেন বেলে দোআঁশ মাটি কেনবার। বেলে দোআঁশ কি করে বুঝবো? হাতে নেবেন, ঝুরঝুরে লাগবে, একটু বাদির ভাগ থাকবে, বড় বড় এঁটেলের ডেলা থাকবে না। খুব বড় এঁটেলের ডেলা থাকলে সেই মাটিটা কিনবেন না প্লিজ, এখন ওই বড় এঁটেলের ডেলা থেকেই পরে গলে গলে সিল্ট গুলো নিচে নেমে এসে আপনার পোর গুলোকে বন্ধ করে দেবে, হাওয়া চলাচল বন্ধ হবে, শিকড় মারা যাবে। তাহলে কিরকম মাটি কিনবেন আলোচনা হয়ে গেল। আমি কিরকম মাটি ব্যবহার করি? আমি ল্যাটেরাইটিক সয়েল ব্যবহার করি। কেন? তার কারণ আমার বেশিরভাগ গাছ সেমি হাইড্রোপনিক মেথডে কালটিভেট করা, ফলে আমি রোজ তাদের খাবার দিই।
আমরা নিশ্চয়ই সেটা ভিডিওতে দেখাবো আজকে। হ্যাঁ হ্যাঁ, দেখাবে দেখাবে, একটু বাদেই দেখাবে। একদম, আগে থিওরিটা আপনারা দেখে নিন, শুনে নিন ভালো করে। হ্যাঁ, তো তাহলে এইটা গেল হচ্ছে কি মাটি নেব। হুম। এবারে মাটিটা যে তৈরি করব, পারপাসটা কি? একটা হচ্ছে এমন মাটি তৈরি করতে হবে যাতে গাছের যে মেইন রুট গুলো, আগের দিনকে আলোচনা করেছি রোজা ইন্ডিকা হুম আর রোজা মাল্টিফ্লোরার তফাৎ। হুম দু রকম স্টকেই এখানে কমনলি কাজ হয়। এখানে ফরচুনিয়ানা কিংবা ডক্টর হিউই কিংবা বুরবন রুট স্টক কিংবা এডওয়ার্ড রুট স্টকের মেলা কিছু কাজ হয় না। ফলে আমরা ইন্ডিকা আর মাল্টিফ্লোরার সয়েল রিকোয়ারমেন্টে সীমিত থাকবো। তো মনে রাখতে হবে যে ইন্ডিকা অ্যান্ড মাল্টিফ্লোরা, both of them will create some anchor roots. These anchor roots will be formed in 3 to 4 months time. At best, within 6 months time, they will form. হুম But the major nutrition of the rose comes from thin fibrous roots, which are a few centimeter below the soil. আমরা পরে আরেকটা ভিডিওতে মাটিতে গোলাপ বসানো নিয়ে আলোচনা করব, সেখানেই ফাইব্রাস সাবসয়েল রুটস এবং তাদের নিউট্রিশন নিয়ে ডিসকাশনে ডিটেলে যাব। তো এবারে চলে আসি, আমরা প্রায় হাফ একর জায়গা জুড়ে বর্ধমানে একটা বড় গোলাপ বাগান তৈরি করেছে। অয়ন পরে একটা দিন সময় পেলে বর্ধমানে এসো, হুম হুম, হুম। এলে তাহলে আমি তোমাকে ওই বাগানটা দেখাবো এবং কিছু নতুন গোলাপ গাছ বসানোটাও ঠিক বর্ষার আগে পিছে দেখিয়ে দেবো। একদম একদম। বেশ, এবারে চলে আসি তাহলে মাটি তৈরির প্রক্রিয়া এবং কেন কি কিভাবে করব। মনে রাখতে হবে যে প্রথম হচ্ছে অ্যাঙ্কারেজ। তাহলে অ্যাঙ্কারেজ করবার জন্য তাকে ধরতে হবে। তারপর হচ্ছে খাবার টানা, এবং তার মধ্যে অক্সিজেন যেতে হবে এবং তার মধ্যে জল যেতে হবে। জল যাবে, ভিজবে, থাকবে না, বেরিয়ে যাবে, এরকম তৈরি করতে হবে। তাহলে সেটা কিভাবে অ্যাচিভ করব? প্রথম হচ্ছে তাহলে ড্রেনেজ মেটেরিয়ালস, যে মেটেরিয়াল উইল ক্রিয়েট আ স্কেলিটাল স্ট্রাকচার হুম ফর দ্য পট। স্কেলিটাল স্ট্রাকচারটা কি দিয়ে তৈরি হবে? দু রকম জিনিসে তৈরি হতে পারে। একটা হতে পারে তুষ জাতীয় জিনিস দিয়ে। তুষ জাতীয় জিনিস দিয়ে খুব সুন্দর স্কেলিটাল স্ট্রাকচার তৈরি হয়। কিন্তু মনে রাখতে হবে, শুধু তুষে যদি আপনি কাজ করেন, আপনাকে কিন্তু প্রত্যেক বছর একবার করে রিপোর্ট করতে হবে। তার কারণ তুষ কোলাপস করে, তুষ কোলাপস করে একসময় আবার কম্পাকশন হয়ে যাবে। ফলে আপনি যদি প্রত্যেক বছর পাল্টান তাহলে তুষ কিংবা পাল্লাইট খুব ভালো। যদি প্রত্যেক বছর আপনি না পাল্টান, 2 বছরে একবার পাল্টান কিংবা এরকম কিছু করেন, তখন তাহলে শুধু তুষের স্ট্রাকচারে কিন্তু স্কেলিটন তৈরি হবে না। তাহলে কি দিয়ে স্কেলিটন তৈরি হবে? সিন্ডার। দু রকম মাপের সিন্ডার, বড় সিন্ডার, ছোট সিন্ডার। সিন্ডার্স উইল ক্রিয়েট দ্য স্কেলিটন চ্যানেলস, হুম যেটা দিয়ে জল বেরোবে। আবার চ্যানেল গুলো খুব ভালো হলে কি বিপদ? হ্যাঁ, বিপদ আছে তো। ভালো ভালো চ্যানেল হয়ে গেল, চ্যানেল দিয়ে সব জল নিচে নেমে গেল। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, নট আ ড্রপ টু ড্রিঙ্ক। অথচ দেখা গেল মাটিতে কোনো জল মেরামাত্রায় ঢুকলো না। ঠিক। তাহলে তার একটা অ্যাডিকুয়েট প্রপোর্শন আছে, সেই প্রপোর্শনে সিন্ডারটা নিতে হবে। হুম তাহলে স্কেলিটন তৈরি করলাম তুষ, আর তার সঙ্গে সঙ্গে আমি স্কেলিটন তৈরি করলাম কি দিয়ে? সিন্ডার, দু রকম মাপের সিন্ডার দিয়ে। এরপরে কি? অ্যাঙ্কারেজ। অ্যাঙ্কারেজের জন্য আমার মাটি আছে, কিছুটা বালি আছে, হয় কাঁকুড়ে মাটি আছে, তাহলে বালি, না হলে বালি মিশ্রিত মাটি আছে, সেটা আমাকে অ্যাঙ্কারেজ দেবে। এরপরে চলে আসে খাবার, ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি। ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি নর্মাল সয়েলের আমাদের পশ্চিমবঙ্গে ভালোই। ফলে আলাদা করে বেন্টোনাইট কিংবা অন্য কিছু দিয়ে ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি তৈরি করবার কোনো প্রয়োজন নেই। ফলে এটার কোনো দরকার লাগে না। এবার চলে আসে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি। আমাদের সমস্যাটাই হচ্ছে ওয়াটার বেশি হোল্ড করে রাখে। দিল্লির দিকে সমস্যা আলাদা, ওয়াটার থাকে না। So they add some amount of coco peat there or some other media there which will hold some water. যেহেতু আমাদের এখানে মাটি কিছুটা ওয়াটার হোল্ড করে রাখে, হুম হুম। তা সিইসি ভালো, এবং সেই কারণে আমাকে আলাদা করে ওয়াটার হোল্ডিং মেটেরিয়াল কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে চলে আসি আমি খাবার। খাবার কি দেবো? খুব ভালো প্রশ্ন। প্রশ্ন হচ্ছে কি লাগাচ্ছেন? এইচডি লাগাচ্ছেন, ফ্লোরি লাগাচ্ছেন, মিনিয়েচার লাগাচ্ছেন? নিজের গাছটাকে চিনুন, গুগল করুন, পড়ুন এই গাছটার কি খাবার লাগে, এই গাছটা কোন খাবারটা স্পেসিফিক্যালি লাগে। মানে প্রত্যেক ভ্যারাইটি রিকোয়ারমেন্টস ডিফারেন্ট। একদম। হুম এবং শুধু তাই না, কমন রিকোয়ারমেন্ট গুলো আমি আজকে বলে দেবো, কিন্তু মনে রাখতে হবে কমন রিকোয়ারমেন্ট গুলোই শুধু শেষ নয়। কিছু কিছু গাছ ফেস্টিডিয়াস হয়, হুম তাদের কিছু কিছু খাবার বেশি লাগে, কারোর ম্যাগনেসিয়াম বেশি লাগে, কারোর ক্যালসিয়াম বেশি লাগে, কেউ একটু সিলিকা চায়। যে যে খাবারটা চায় তাকে সেই খাবারটা দিলে সে আনন্দে থাকে। হুম কেউ 5.5 পিএইচে ভালো থাকে, কেউ 6.5 পিএইচে ভালো থাকে। এটা যারা এক্সিবিশন গোলাপ করেন তাদের ক্ষেত্রে খুব জরুরি। আমরা যারা রোজ বাড়িতে গোলাপ করব হুম। তাদের ক্ষেত্রে জরুরি বটে, কিন্তু অতটাও জরুরি নয়। সাধারণ খাবারে সবকটা গোলাপেরই চিকিৎসা হতে পারে এবং খাবার পাওয়া যেতে পারে। তাহলে আগে বুঝে নিই কি মাপে দেব। ঠিক। আমরা একটা ক্যালসিয়াম রিচ সয়েল তৈরি করব। কেন?
না ক্যালসিয়াম গাছের লাগে। হুম। আমরা পটাশিয়াম দিই, কেউ কেউ ক্যালসিয়াম সালফেট কিংবা সুপার ফসফেট দিয়ে থাকি আমরা ওই খাবারের জলে, সেখান থেকে কিছুটা ক্যালসিয়াম যায়, কিন্তু পুরো ক্যালসিয়ামের ঘাটতির প্রয়োজনটা ওখান থেকে মেকআপ হয় না। ফলে ক্যালসিয়ামের প্রয়োজন সবসময় সয়েলে লাগবে। এবারে চলে এসে অর্গানিক ম্যাটার। অর্গানিক ম্যাটারের দুটো কাজ। একটা কাজ হচ্ছে সয়েলটাকে ফ্লাফি রাখা, যাতে এয়ার পোর্স ভালো থাকে। আর একটা কাজ কি, কিছুটা খাবারের সাপ্লাই দেওয়া। মনে রাখতে হবে গাছ কিন্তু বোঝে না যে কোনটা অর্গানিক কোনটা ইনঅর্গানিক। তাহলে গাছ কি বোঝে? গাছ দুটো জিনিস বোঝে। একটা হচ্ছে মিনারেল ডেনসিটি অ্যান্ড আয়নিক রেশিও, অর্থাৎ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এই ডাইভাইল আয়ন দুটো ক্যাটায়ন দুটো কি রেশিওতে আছে, এবং পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম রেশিও কি আছে। সাধারণত পটাশিয়াম 2, ক্যালসিয়াম 1.5 টু mg1, আমরা এরকম একটা রেশিও ফিডে এবং সয়েলে মেনটেন করবার চেষ্টা করে থাকি। তাহলে কি আমি ম্যাগনেসিয়াম সালফেট দেবো সয়েলের মধ্যে? না, দেবেন না প্লিজ। খাবারে দেবেন, জলের মধ্যে দেবেন। রোজ প্রচুর ক্যালসিয়াম, কিছুটা ক্যালসিয়াম সালফেট দেবেন। দ্যাট উইল অলসো হেল্প টু মেক দ্য সয়েল ফ্লাফি। কারণ জিপসামের একটা গুড আছে সয়েলটাকে যে ফ্লাফি করে রাখে। এবারে চলে আসি বোন ডাস্ট। খুব ভালো জিনিস, কিন্তু মনে রাখতে হবে বোন ডাস্টের মেজরিটিটাই ক্যালসিয়াম, ফসফরাস আর কিছুটা নাইট্রোজেন থাকে। বোন ডাস্ট খুব ভালো, বিশেষ করে শেকড়ের বৃদ্ধির জন্য ভালো। কিন্তু বোন ডাস্টের সঙ্গে যদি সুপার ফসফেট দিয়ে দেন, তাহলে কিন্তু আর মাইক্রোরাইজা দিয়ে লাভ নেই। তাহলে মাইক্রোরাইজার সর্বনাশ হয়ে গেল। তাহলে যদি আপনি মাইক্রোরাইজা দিয়ে গাছ করতে চান, তাহলে বোন ডাস্ট ব্যবহার করুন, ভালো মাত্রায় ব্যবহার করুন। আচ্ছা, হর্ন অ্যান্ড হুফ। হর্ন অ্যান্ড হুফ মানে শিংকুচি খুরচাচা, ভালো জিনিস। কারণ এর একটা মজা হচ্ছে ইটস এ স্লো রিলিজ নাইট্রোজেন সোর্স। ফলে আপনার খাবারে যদি কখনো নাইট্রোজেন না থাকে, সাধারণ জলও দেন, সে আস্তে 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 নাইট্রোজেন তৈরি করে ছাড়বে। ফিশ মিল। Fish meal is a good source of phosphate. It's a good source of nitrogen also, but an intermediate source. So horn and hoof long term, fish meal intermediate term. শর্ট টার্ম ব্লাড মিল। ব্লাড মিল আমাদের দেশে আমি দিতে বারণ করি, তার কারণ ব্লাড মিলে প্রচুর মাত্রায় শিকড় জ্বলে যায়। তো ব্লাড মিল ব্যবহার না করাটাই ভালো। তাহলে হর্ন অ্যান্ড হুফ ইউজ করুন, বোন ডাস্ট ইউজ করুন। আর যদি পটাশিয়ামের জন্য প্রয়োজন থাকে, পটাশিয়াম দেওয়াটা ভালো। পটাশিয়াম দিতে গেলে বায়ো পটাশ ব্যবহার করতে পারেন, অথবা খাবারের সঙ্গে পটাশিয়াম সালফেট দিন। দয়া করে ভুল করেও গোলাপ গাছে মিউরেট অফ পটাশ বা লাল পটাশ দেবেন না। এবারে চলে আসি, তাহলে কতটা দেবো? সামান্য সামান্য। কতটা দেবেন, কত লিটারে কতটা যায়, সেটা আমি বলে বুঝিয়ে দেবো। অনুখাদ্য কি মাটিতে দেওয়ার দরকার আছে? কি দরকার? আপনি তো প্রত্যেক সপ্তাহে স্প্রে করছেন। তাহলে বুঝতে হবে তাহলে মাটিতে আর কি নেই, আর কোন যৌগ কিংবা মৌল নেই যেটা মাটিতে দিলে লাভ আছে। গোটা পশ্চিমবঙ্গের মাটির অ্যানালিসিস হয়। অ্যানালিসিসে দেখা যায় যে বোরনের অভাব সাধারণত গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মাটিতে আছে। জিঙ্কেরও গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মাটিতে অভাব আছে। বর্ধমান, নদিয়া, কিছুটা কলকাতার পার্শ্ববর্তী এলাকাতে পটাশিয়ামেরও কিছুটা মাটিতে ঘাটতি আছে। তাহলে পটাশের জন্য যদি ভালো জৈব পটাশ পান, দিতে পারেন কিছুটা অল্প পরিমাণে। বোরন চাইলে দিতে পারেন, না হলে মাথায় রাখবেন খাবারের সঙ্গে দিতে পারেন। এবারে প্রশ্ন হচ্ছে যে খাবারটা যে দিয়ে দিলাম, তাহলে অনেকে বায়োচার মানে পুড়ে যাওয়া ধানের তুষ ব্যবহার করেন, সেটা কেমন? খুব ভালো, কিন্তু বায়োচার আগের দিনকে বলছি চার্জ করে নেবেন। চার্জ মানে বায়োলজিক্যালি চার্জ করে নেবেন। একদম বায়োলজিক্যালি চার্জ করবার জন্য মাইক্রো প্যান্থার গুলে, ভার্মি কম্পোস্ট গুলে তার মধ্যে রেখে দিতে পারেন, চার্জ হয়ে যাবে। অথবা ভালো যদি পুরনো গোবর সার থাকে, তার মধ্যে গুলে কিছুক্ষণ রেখে দিলে চার্জ হবে। গোবর সার দয়া করে দয়া করে দয়া করে পুরনো ব্যবহার করবেন। নতুন গোবর সার, গোমূত্র, এগুলোতে কিন্তু প্রচুর মাত্রায় অ্যামোনিয়াম থাকে, তাতে শিকড় জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা ব্যবহার খুব বুঝে এবং সাবধানে করা ভালো। এরও ব্যবহারিতা আছে, ব্যবহারিতা নেই বলে কিছু নেই, কিন্তু এগুলো খুব বুঝে সাবধানে ব্যবহার করা ভালো। নতুন বাগানীদের জন্য আমি এটা বারণ করবো। আপাতত থিওরিটা এখানেই ইতি দেওয়া যাক। সবাই উৎসুক হয়ে বসে আছেন, মাটি তৈরিটা দেখাই। আসলে মাটি এমন একটা বিষয় না, মাটির মাইক্রোবায়োলজি, মাটির আয়ন্স, মাটির কেমিস্ট্রি, তার ইন্টারাকশন উইথ দি ফ্লাওয়ার রুটস, দ্য এফেক্ট অফ ইট অন দি ফ্লাওয়ার্স, এন্ডলেসলি বকে যাওয়া যায়। মানে অন্তবিহীন বিষয়, মাটি জিনিসটাই একটা সাবজেক্ট। একদম। যাই হোক, স্যার তবে আমার মনে হয় যে প্র্যাকটিক্যাল কোনো কাজ দেখার আগে ভালো করে থিওরিক্যাল নলেজটা গেইন করা ভালো। তাহলে কিনা আমাদের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা বুঝতে অনেকটা সুবিধা হবে নাকি? নিশ্চয়ই। এই দেখো না, মাটিতে গোলাপ করলে তুমি কিছু কিছু
টার্পিনয়েড প্রিকরসর পাবে ভালো। হুম কিছু কিছু যেগুলো বিটা ক্যারোটিনের থ্রু দিয়ে ডামাসকোন, বিটা ডামাসেনন এগুলো হুম। তৈরি করবে। তুমি আবার কিছু কিছু কিটোন পাথওয়েজ পাবে, যে কিটোন পাথওয়েজে ভালো মাত্রায় প্রিকরসর থাকলে ভালো গ্রোথ হবে। পচা সারের মধ্যে থাকে স্পারমিন, স্পারমিডিন, যেগুলো শেকড়ের গ্রোথ ভালো বাড়ায়। আবার পার্টিকুলারলি জেরানিয়ল পাথওয়েকে অ্যাক্টিভেট করে, সিকিমেট পাথওয়েকে অ্যাক্টিভেট করে। করে এগুলো কি করে, করে এগুলো ফুলের গন্ধকে বাড়ায়। হুম। মাটির গাছে ফুলের গন্ধ সবসময় অনেক তীব্র হবে সিন্ডারের গাছের চেয়ে। যাই হোক, চলো আমরা আর ফুলগুলো তো অনেক দীর্ঘস্থায়ী হয় না? ফুলগুলো দীর্ঘস্থায়ী হবে। ঠিক। ফলে মাটিতে গাছ করা মানে আমি সিন্ডারে করতে পারছি না বলে মাটিতে করবো, এইটা ভুল কথা। বেশ। মাটিতে গাছ করার আনন্দটা মাটিতে গাছ করার। ঠিক। যে কারণে তুমি আমার এখানে দেখবে বেশ কিছু গাছ কিন্তু মাটিতে রাখা আছে, বিশেষ করে যেগুলো গন্ধওয়ালা গাছ যেটা হুম। পছন্দ করি, তার অনেকগুলো গাছ মাটিতে রাখা আছে, বছর পর বছর রাখা আছে। বৃষ্টি পায়, ঝড় পায়, রোদ্দুর পায়, তারা কিন্তু সুস্থভাবে বেঁচে বছর পর বছর ফুল দিয়ে যাচ্ছে। চলো আমরা মাটি তৈরি চলুন চলছে। বন্ধুরা, এবার আমরা প্র্যাকটিক্যালটা ভালো করে দেখি। বন্ধুরা, আপনারা এতক্ষণ স্যারের থিওরিক্যাল যে টার্মোলজি সেগুলো আপনারা শুনলেন, স্যার থিওরিক্যাল ভাবে আপনাদেরকে বোঝালেন। এবার আমরা প্র্যাকটিক্যাল হাতে কলমে দেখাচ্ছি। ভিডিওটা একটু বড়, ধৈর্য ধরে দেখুন, অনেক কিছু শেখার জানার বোঝার রয়েছে। হ্যাঁ স্যার। প্রথম বিষয় হচ্ছে অয়ন, এত কিছু মাল মশলা নিয়ে ভয় পাওয়ার, দুশ্চিন্তা করার কারোর কিছু নেই। হুম তিনটি মডেল মাথায় রাখতে হবে: স্কেলিটন তৈরি, হুম। খাবারের সাপ্লাই, জল সঞ্চয় করা এবং জল ছেড়ে দেওয়া। ঠিক। ঠিক আছে, আমি সেই হিসেবে জিনিসটা বোঝাচ্ছি। বেশ। আমরা ভলিউমেট্রিক মেথডে যাব, মগে করে মাপবো। হ্যাঁ, আচ্ছা। প্রথমে আমরা 35% দেব হচ্ছে লাল মাটি। 35% লাল মাটি মানে রেড সয়েল যেটা আছে। রেড সয়েল। বেশ বন্ধুরা, আমার এখানে রেড সয়েল পাওয়া যায় না, তাই আমি ইন্টারনেট থেকে আনাই। কখনো কখনো পারলে যদি বোলপুরে বাড়িতে যাই, হুম। তাহলে বোলপুরের ওখান থেকে আনা হয়। বোলপুরে দাদার বাগান বাড়িতে সাধারণত আমরা মাটি কিনেই নিই সাধারণত। বেশ, এবার রেড সয়েল তাহলে স্যার যাচ্ছে, রেড সয়েল যাচ্ছে 35%। বন্ধুরা মানে লিখে নিন। 3.5 কাপ, 3.5 মগ। 3.5 মগ। আচ্ছা, এই মগের 35% মানে 3.5 মগ। বন্ধুরা ভালো করে শিখে নিন, জেনে নিন, বুঝে নিন, দরকার হলে নোট ডাউন করে নিন। একটি গঠনমূলক ভিডিও কিন্তু আপনারা দেখছেন। তুমি একটু একটা কিছুতে লিখে না হুম। ভিডিওর পরে ওনাদের সুবিধার জন্য দিয়ে দিও, ডেসক্রিপশনে অ্যাড করে দেবো। ডেসক্রিপশনে অ্যাড করে দিও। হুম। 1 মগ। 1 মগ হলো। 1.5 মগ। 3.5 মগ এটাকে দিতে হবে রেড সয়েল। ভালো করে দেখে নিন। গোলাপের মাটি তৈরি এত সুন্দরভাবে আমার মনে হয় না ইউটিউবে আর কোনো ভিডিও আপনারা পাবেন। এটি কিন্তু যথেষ্ট প্রাসঙ্গিক একটি ভিডিও। আপনারা ভিডিওটিকে হৃদয়ঙ্গম করুন এবং অবশ্যই কিন্তু লিখে রাখুন। আর ডেসক্রিপশন বক্সে আমি রেসিপিটা আরেকবার দিয়ে দেবো আপনাদের জন্য। এই হলো 3 মগ। আরো হাফ যাবে। আরো হাফ। বেশ, মানে 3.5 মানে 3.5 হবে। 3.5 মানে 3.5। ব্যাস। 3.5 মানে 4 নয়। একদম। ঠিক আছে, এবারে এইটা গেল হচ্ছে অ্যাঙ্কারেজ হুম। আর ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি। বেশ। এরপরে আমরা দেবো স্কেলিটন। স্কেলিটন কি হবে? হুম। স্কেলিটন আমি একটু আগেই বলেছি যে আমার সিন্ডার, সমপরিমাণ সিন্ডার। তাহলে যেহেতু আমাদের এখানে মনসুন প্রবণ এলাকা, হুম হুম। তাই বড় সিন্ডার যাবে 25% আর ছোট সিন্ডার যাবে 10%। বেশ। তাহলে 25% বড় সিন্ডার মানে 2.5 মগ বড় সিন্ডার। 2.5 মগ। দেখুন স্যার কিন্তু এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন, শুধু যে দেখিয়ে দিলাম এমনটা নয়, কেন নেব, কিভাবে নেব এবং কিসের জন্য নেব সেটা কিন্তু স্যার খুব সুন্দরভাবে বিশ্লেষণ করছেন। তাই জন্য বলছি উপকারী একটি ভিডিও, আপনারা সেভ করে রাখবেন ভিডিওটি। 2.5 মগ, 2 মগ হলো। আর হাতে কলমে দেখাচ্ছেন ভোলাদা, স্যারের আত্মসহায়ক, স্যারের সঙ্গে সবসময় থাকেন। 2.5 মগ। আর 1 মগ নেবো আমরা কুচো সিন্ডার। আচ্ছা, 1 মগ কুচো সিন্ডার। মানে 1 থেকে 3 মিলিমিটার। আচ্ছা দেখে রাখুন। হ্যাঁ, কুচো সিন্ডার 1 থেকে 3 মিলিমিটার। 1 থেকে 3। এটা কুচো সিন্ডার নেওয়া হচ্ছে। দেখুন তাহলে যতটা মাটি ততটা গেল স্কেলিটন সিন্ডার। খুব কোরাস।
এর সঙ্গে আমরা হুম। একটা টেম্পোরারি স্কেলেটনের মেটেরিয়াল দেবো, সেটা কি তুষ। আচ্ছা। তুষ নেবো 1 মগ। ধানের তুষ। ধানের তুষ ধুয়ে রাখা, পরিষ্কার করে শুকিয়ে রাখা আছে। আচ্ছা স্যার, এটাকে ধুয়ে তারপরে শুকিয়ে রাখতে হবে, তাই তো? ধুয়ে শুকিয়ে রাখি। বেশ। ব্যাস দিয়ে দে। 1 মগ গেল তুষ। 1 মগ তুষ। তাহলে কত হলো বাবা? 35 35 70 হুম। আর 10-এ গেল 80। 80। এবারে 20 যাবে হুম। পুরাতন গোবর সার। পুরনো গোবর সার। হুম। মিনিমাম 2 বছর হতে হবে, তাই তো? মিনিমাম 2 বছর। বাহ। কোনো গন্ধ থাকবে না সারে। এবার কাউডাং ম্যানিওর দেখুন, যেটি ইউজ করা হচ্ছে দেখুন। এই কাউডাং ম্যানিওরটা মিনিমাম স্যার আপনার 2 বছরের পুরনো হতে হবে। কোনো গন্ধ নেই, শুকলে কোনো গন্ধ পাবে না। বাহ, দেখুন একটা ঢাল। এটা 2 মগ দিতে হবে স্যার, যেটা বললেন। দেখুন, যারা ভালো গোবর সার পান না, আপনারা অনলাইন থেকেও নিতে পারেন। ব্যাস। অনলাইনেও কিন্তু ভালো গোবর সার পাওয়া যায়। ব্যাস, বাহ। আচ্ছা, এবারে যাবে হাফ দাদা মগ। একটুখানি ব্র্যান্ডটা দেখিয়ে দাও, উগাও কোম্পানির। না না, না আমি যে কেন কোনো বলছি, brand দিলে হবে। অনেক একটু আচ্ছা। পুরাতন দেখলেই হ্যাঁ হবে। হ্যাঁ দেখুন, কারণ নাহলে লোকে আবার এই ব্র্যান্ড নিয়ে কনসার্ন থাকবে। না এটা যেহেতু খুব ভালো, আমরা ওই জন্য দেখালাম। ঠিক ভালো আছে, ভালো। কাউডাং এবারে ম্যানিওর। একটু হ্যাঁ। হাফ মগ যাবে পাতা পচা সার। 2 ভাগ নেওয়া হলো হচ্ছে পুরনো গোবর সার। এরপরে নেব আমরা হচ্ছে হাফ ভাগ পাতা সার আর হাফ ভাগ চার্জড বায়োচার। চার্জড বায়োচার। বায়োচার বেশ। আমি যেটা চেষ্টা করি, আমি 1 ভাগ চার্জড বায়োচার নিই সাধারণত। হুম। বলে 1 মগ চার্জড বায়োচার তোল। এটা চার্জড বায়োচার স্যার, একটু সংক্ষেপে আপনি তো বলে চার্জড দিয়েছেন। বায়োচার একটু আগেই বলেছি হুম যে এই গোবর সার হুম। এবং মাইক্রো প্যান্থার এগুলোকে জলে গুলে, আগের দিন দেখিয়েছে ঠিক ঠিক। যে এগুলোকে জলে গুলে নিয়ে এই পোড়া তুষের সঙ্গে মেখে রেখে দিতে হবে হুম। অন্তত 24 থেকে 48 ঘন্টা। ঠিক আছে, ওটাকে ভিজিয়ে রাখতে হবে যাতে করে এটা অ্যাক্ট করতে পারে। একদম, আগের ভিডিওটা বন্ধুরা দেখে নেবেন, প্লে লিস্ট ফলো করবেন সবাই, বেশ। পরপর ভিডিও দেওয়া আছে। তাহলে আমার মেজর মেটেরিয়াল হয়ে গেল। হুম। তাহলে আমি আরেকবার কি রিপিট করে দেবো নাকি তুমি অ্যাড করে দেবে? স্যার একবার ছোট করে রিপিট করে দিন। 35% গেল মাটি, রেড সয়েল। 30% গেল হচ্ছে বড় সেন্ডার, হুম হুম। 25% গেল বড় সেন্ডার, 10% গেল ছোট সেন্ডার। তাহলে কত হলো? 35 35 35 70। 20% গেল হচ্ছে তোমার গোবর সার, গোবর সার। 90। 10% গেল তুষ, হয়ে গেল 100। 100। তারপরেও 10% হলো চার্জ বায়োচার। বেশ। এই হলো 110। এরপরেও কিছু কিছু ছোট ছোট মেটেরিয়ালস যাবে, ছোট মেটেরিয়ালস গুলো এরপরে আমি দেখে বলে দিচ্ছি। বেশ। বলে আগে এটা মিশিয়ে নাও। বন্ধুরা দেখুন, এবার মিক্সিংটা দেখুন কিভাবে মেশাতে হবে, আপনারা ভালো করে খেয়াল করুন। স্যার কিন্তু বলে দিলেন সব রেশিও, প্রপোর্শনের সব বলা আছে। এবার মেশানোর পদ্ধতিটা দেখুন, পুরো সুন্দর করে কিন্তু এটাকে মেশাতে হবে, পুরো মিডিয়াটাকে। দেখুন এরকম ভাবে হাত দিয়ে দিয়ে আপনারা ভালো করে মিশিয়ে নেবেন, তাতে পুরো মিডিয়াটা কিন্তু 100% মিশে যাবে। এভাবে মিক্সচারটা তৈরি করবেন। স্যার এই যে মিডিয়াটা তৈরি হচ্ছে, এই মিডিয়ার সব থেকে বড় বৈশিষ্ট্যটা কি আছে? যারা প্রথমবার গাছ করবে, যারা বিগিনার, তাদের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে আমার মনে করি। এটাতে গাছ করাটা অনেক সহজ হবে, সহজ হবে, ঠিক। ঝামেলা কম, ঝামেলা কম। এবারে ধরো একটু বড় গাছ, যেমন ধরো এই ধরো আমার এই যে বড় এইচটি গুলো আছে, আমি যদি এগুলো সেন্টারে আছে, এবার আমি মনে করলাম যে না আমি এগুলোকে ট্রান্সপ্লান্ট করবো, আমি তখন এর মধ্যে আরো 10 সেন্টার দেবো। আচ্ছা। ইনফ্যাক্ট আমি এই মাটিটা ট্রান্সপ্লান্টিং এর জন্যই বানাচ্ছি। আচ্ছা। এটাতে আমি আরো 10 বড় সেন্টার দেবো, বলে আরো 10 বড় সেন্টার দেবো। বেশ। এটা কেন দিলাম? তার কারণ হচ্ছে আমি বড় এইচটি ট্রান্সপ্লান্ট করছি। তাই যদি বড় এইচটি ট্রান্সপ্লান্ট করো তাহলে ওটা 35 না হয়ে যাবে 45। বেশ। বন্ধুরা ভালো করে কিন্তু স্যারের কথাগুলোকে আপনারা বুঝে নিন। স্যার যেটা বলতে চাইছেন, সবসময় যে হাতে কলমে দেখানোটাই দরকার এমনটা নয়, থিওরি গুলো স্যারের ফলো করুন। প্রত্যেকে ডায়েরি পেন নিয়ে বসুন, লিখে নিন, তাহলে আপনারা মনে রাখতে পারবেন। সেবারে মেশা। হুম। এরপরে মাইনর অ্যাডিটিভ গুলো যাবে, মাইনর অ্যাডিটিভ গুলো হয়ে গেলে সয়েল কমপ্লিটেড। বেশ, আমরা দ্রুত দেখে নেব
আর ভিডিওটা একটু বন্ধুরা আজকে বড় হবে, আমি ক্ষমা প্রার্থী, কিন্তু স্যারের কথাগুলো একদম বেদ বাক্যের মতো আপনারা ফলো করুন, তাহলে কিন্তু আপনারা যথেষ্ট ভালো মানের প্রদর্শনী মানের গাছ করতে পারবেন। আর হয়ে গেছে বলুন। হুম আচ্ছা, এবারে মাইনর অ্যাডিটিভ। মাইনর অ্যাডিটিভ একটু আগে আমি কি বললাম? হুম বললাম জিপসাম দেবো। জিপসাম, এবারে প্রশ্ন হচ্ছে আমি কতটা মাল বানিয়েছি। বেশ। এটা একটা 20 লিটারের ড্রাম, বোঝার হুম। সহজ রাস্তা। হুম এটার মধ্যে একটু মালটাকে ভরা যায়। এটা আপনাদের দেখানোর জন্য বানাচ্ছে, আমাদের চোখের আন্দাজ রেডি হয়ে গেছে, আপনাদের বোঝার আন্দাজের জন্য বানানো। 20 লিটারের যে গামলা অথবা বালতি, 20 লিটারের বালতিতে রাখলে পারে, তাহলে আপনারা দেখলে এটা ধারণা করতে পারবেন যে এটা কত ভলিউম আছে। বেশ। কারণ মাপটা হচ্ছে 10 লিটারের মাপ, মানে এরপর অ্যাডিটিভ গুলোর মাপ হচ্ছে প্রতি 10 লিটার সমান। আচ্ছা, পুরো মিডিয়াটাকে দেখুন, 20 লিটারের যে বালতি, সেই বালতিতে কিন্তু নিয়ে আপনাদের নেওয়া হয়েছে। বোঝানোর জন্য এটা করা হচ্ছে। একদম। এবারে দেখলে বোঝা যাবে, দেখো 20 লিটারের বালতির হাফ বালতি, হুম মানে রাফলি 10 লিটার মতন মেটেরিয়াল বানিয়েছি। 10-11 মতো হয়েছে। 10 থেকে 11 লিটার মতন মেটেরিয়াল। একদম, একদম। এটাকে ফেরত করে দেখুন, এটা হাফ হয়েছে। ডেলিভার করে দেয়, মানে মেটেরিয়াল গুলো মিশিয়ে। দেখুন, এটা আপনাদের দেখানোর জন্য এতটা পরিশ্রম করা হচ্ছে। এবার দেখুন এটাকে, এটা 11 লিটার মতো কম বেশি হয়েছে। বার করে দেয়। এবার দেখুন আবার এটাকে ফেলে দেওয়া হলো দেখানোর পর। হ্যাঁ, আপনাদের বোঝার জন্য এটা করা হলো। আমরা হলে একেবারে বানিয়ে নিয়ে এটা মাটিতে রাখতাম। ঠিক। 10 লিটার, যখন 10 লিটারে আমি 100 গ্রাম মতন জিপসাম দেবো। 100 গ্রাম জিপসাম। জিপসাম 100 গ্রাম জিপসাম কিভাবে বুঝবেন? হুম 50 গ্রামের ছোট ছোট কাপ হয়, হুম ছোট ছোট ক্যাপ হয়। ছোট ক্যাপ একটা নিয়ে দেখিয়ে দে, একবার ক্যাপটা দেখিয়ে দে। হুম এই ক্যাপটা তুই আগে, আচ্ছা। এই ক্যাপটা ভলিউম অনুযায়ী হচ্ছে 50 ml এর ক্যাপ। আচ্ছা, 50 ml এর ক্যাপ। 50 ml এর ক্যাপ আমরা 50 গ্রাম দেবো, ওজনে না, এটা মাইক্রো। আচ্ছা। জিপসাম দেবো আগে। ফার্স্টে আমরা 100 গ্রাম জিপসাম দেবো। 100 গ্রাম জিপসাম দেবো। বাহ, একদম। অনেকে জানেই না যে জিপসাম কি জিনিস, গাছে কিভাবে ব্যবহার। জিপসাম ক্যালসিয়াম সালফেট, সেটাই। আনঅ্যাডাল্টারেটেড ক্যালসিয়াম স্যার, সালফেট। আমরা যে বাড়িতে প্যারিস পুট্টি ইউজ করি, সেটাও তো একটা কাইন্ড অফ। সেটাও একটা কাইন্ড অফ জিপসাম, কিন্তু প্রবলেম হচ্ছে তার মধ্যে আর কি মেটেরিয়াল আছে ভগবান ছাড়া তো আর সেই। কেউ জানে না। ঠিক আছে, হ্যাঁ দুটো। দেখুন 100 গ্রাম মানে হচ্ছে 2 বার 50 প্লাস 50, 50 100। ব্যাস, প্রত্যেকটা জিনিস স্যার যেভাবে বলছেন ক্যালকুলেশন করে, ক্যালকুলেটিভ ওয়েতে আপনারা বেশ। এবারে আমরা চার্জ দেবো করবেন। হচ্ছে হ্যাঁ, 200 বোন মিল। 200 বোন মিল। আমি স্টিমড বোন মিল ব্যবহার করি। আচ্ছা। কেউ কেউ অনেকে কি করেন, স্টিমড বোন মিল 3/4 ভাগ, আর পরিষ্কার যদি বোন মিল থাকে 1/4 ভাগ হুম ব্যবহার করেন। তাতে 200 বললাম, 4 ভাগ। দেখুন, এটা একদম স্টিম, যেটা ডাস্ট ফর্মে, পাউডার ফর্মে পাওয়া যায়। বোন মিলটা দেখুন, একটু দেখিয়ে দিচ্ছি বলে দেখে, এই যে স্টিম একদম, যেটা পাউডার ফর্মে। এইটা খুব তাড়াতাড়ি কিন্তু মাটিতে মিশে যায়, একদম মাটিতে মিশে যায়। তাড়াতাড়ি মাটিতে মেশানো যদি না চাই, হুম তাহলে 3/4 1/4 করতে পারা যেতে পারে ইচ্ছে হলে। ঠিক আছে, বেশ। মানে এটা খুব কুইক রিলিজ। এটা কুইক রিলিজ। রাইট। এবারে আমাদের দিতে হবে কিছু সাস্টেন রিলিজ মেটেরিয়াল আর একটু পটাসিক মেটেরিয়াল। বেশ। পটাসিক মেটেরিয়াল আমরা দেবো বায়ো পটাশ ইফকো। ইফকো বায়ো পটাশটার নাম এই সামনে রাখা আছে, আমি দিচ্ছি এই যে এখানে। হ্যাঁ, দেখুন, আমরা কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না বন্ধুরা, আমরা শুধু জিনিসটা দেখাচ্ছি। আপনারা যে কোনো কোম্পানি কমফোর্টেবল, যেটা আপনার অ্যাভেলেবিলিটি হিসেবে, যেটা আপনার পাশে পাবেন, কাছে পাবেন, নিয়ে নেবেন। ব্যাস। এই বায়ো পটাশ যদি বায়ো না হয়, ইনঅর্গানিক হয়, অসুবিধা আছে স্যার? তাহলে সেক্ষেত্রে ব্যাস, আর না বলা হয়ে গেছে। 50 বায়ো পটাশ 50 গ্রাম বায়ো পটাশ 10 লিটারে। বেশ। 10 লিটারে, রাইট। স্যার, এটা শুধু বায়ো ইউজ করতে হবে? এটা আমি বায়ো ইউজ করি। যদি কেউ ইনঅর্গানিক পটাশ ইউজ করতে চান, এসওপি ইউজ করতে পারেন। হুম তাহলে সেটা এখন দেবেন না, গাছটা একটু ধরে যাবার পরে জলের সঙ্গে মিশিয়ে দেবেন। বেশ। আচ্ছা, বেশ, হয়ে আমরা গেল। তারপরে দেখে নেবো। বেশ, এরপরে আমরা এর মধ্যে দেব হচ্ছে কোথায় গেল হলে হর্ন অ্যান্ড হুফ। হুফ অ্যান্ড হর্ন যেটা আছে, এবার আমরা হুফ অ্যান্ড হর্ন দেবো। চাচা আর শিংকুচি। শিংকুচি। বেশ, দেখতে থাকুন বন্ধুরা, আমরা কিন্তু একের পর এক এলিমেন্টস গুলো মেশাচ্ছি, ইনগ্রিডিয়েন্টস গুলো আপনারা খেয়াল রাখুন। মানে শিংকুচি। শিংকুচি, এটা 50 ml এর হর্ন মিল। দেখুন, হর্ন মিল আমরা পরপর দিচ্ছি 50 ml হর্ন মিল। হুফ অ্যান্ড হর্ন যেটা স্যার বলেছিলেন, আমরা কিন্তু এবার সেইটা দিয়েছি। হ্যাঁ, এবারে নিমখোল। বন্ধুরা, পরের এলিমেন্টস অথবা ইনগ্রিডিয়েন্টস নিমখোল। নিমখোল যাবে 50 ml। 50 ml নিমখোল, ভালো করে দেখে রাখুন। হুফ অ্যান্ড হর্নের পরে যাচ্ছে নিমখোল 50 ml। ব্যাস,
বন্ধুরা এবার তাহলে আমরা মেশাবো স্যার। মাইক্রোবস দেবো 50 ml। মাইক্রোবসও কিন্তু 50 ml। দেখুন আমাদের ভোলাদা কিন্তু সবকিছু একদম মেপে মেপে এই যে 50 ml এর কন্টেনার স্যার দিয়েছেন। দেখুন 50 ml মাইক্রোবস, ব্যাস। আর হাফ কন্টেনার মানে 25 ml মতো প্যান্থার। আর হাফ কন্টেনার প্যান্থার মানে ট্রাইকোডার্মা ভিরিডি। দেখুন ট্রাইকোডার্মা ভিরিডি অ্যাড হয়ে গেল 50 ml, যেভাবে স্যার 25 ml। সরি 25 ml হাফ হাফ দিয়ে দেন একদম। ব্যাস। এইবার এটাকে মিক্সিং আবার করতে হবে। এটাই হচ্ছে গিয়ে সব ইনগ্রিডিয়েন্টস যেগুলো মিডিয়াটা তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে। দেখুন এটাকে আবার এরকম ভাবে মিক্সিং করতে হবে। আচ্ছা স্যার এটাকে মিক্সিং করে কিরকম ভাবে রেখে দিতে হবে কতদিন, মানে জল ছড়া করে রাখতে হবে কি? না, এটাকে একদম জল ছড়া করে একটা বালতি কিংবা ব্যাগে অন্তত পক্ষে 1 মাস রেখে দেওয়াটা ভালো। আচ্ছা, আর সেটাকে 15 দিন তো বটেই, 15 দিনের আগে ব্যবহার করা ঠিক না। আচ্ছা, তো এই 15 দিনের মধ্যে কোনোবার ধুলাই মলাই করার দরকার নেই মানে? একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিতে পারলে ভালো হয়। আচ্ছা, একটুখানি জল দিয়ে ছিটিয়ে দিয়ে ময়েস্ট কন্ডিশনে উপরে একটা ভিজে চটের বস্তা চাপা দিয়ে রেখে দিলে আচ্ছা তাহলেই হবে। ঠিক আছে? এতে কোনো হিট জেনারেট করে না তাই তো? না, এতে কোনো হিট জেনারেট করবে না, কারণ একমাত্র তোমার যে পরের দিকে যে মাইনর এডিটিভ গুলো দেওয়া হলো সেগুলো একটু ডিকম্পোজ করে হিট তৈরি করতে পারে। আচ্ছা, কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে এই যে ব্যাকটেরিয়াল মিক্সচারটা যেটা বায়োচারে ছিল এবং তোমার গোবর সারে ছিল এবং তার সঙ্গে সঙ্গে মাইক্রোব এবং প্যান্থার দিলে যদি তুমি একটুখানি ময়েস্ট কন্ডিশনে এটাকে রেখে দাও তাহলে মাইক্রোবিয়াল ইনোকুলেন্ট গুলো ভালো ছড়ায়। বেশ, এটাই হচ্ছে কারণ। অসাধারণ। তাহলে আজকে আমরা শিখলাম, দেখলাম, বুঝলাম এত সুন্দর একটি মিডিয়া। বন্ধুরা আর সবাইকে অনুরোধ করব অনিশ স্যারের প্লেলিস্টটা ফলো করুন, প্রথম থেকে ভিডিওগুলো প্লেলিস্ট অ্যাড করা আছে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু নেক্সট ভিডিওর আপডেট আপনারা সময় মতো পাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে সবাই ভিডিও দেখুন। আর আজকের ভিডিও একটি গঠনমূলক প্রতিবেদন আপনাদেরকে উপহার দিলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি প্রেজেন্ট করলেন অনিশ স্যারের সাথে ভোলাদা। ভোলাদাকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর স্যার এই মিডিয়ার ব্যাপারে আর কি নতুন কিছু বলার আছে? আর কিছু না, এই মোটামুটি এটা হচ্ছে বেসিক মিডিয়াম। আমি আবার বলছি যে মিডিয়াম তৈরিটা নির্ভর করবে আপনি কোথায় থাকেন সেখানকার আবহাওয়ার উপর। আপনি যদি পুরুলিয়ায় থাকেন যেখানে কঠোর রোদ্দুর, তাহলে সেখানে আরেকটু জল ধরে রাখার বন্দোবস্তের জন্য একটুখানি কোকোপিট দিতে পারেন, কিংবা সিন্ডারের পার্সেন্টেজটা কমিয়ে সয়েলের পার্সেন্টেজটা বাড়াতে পারেন। আর যদি আপনি এমন এক জায়গায় থাকেন যেখানে অঝোর বৃষ্টি হয় এবং সেখানে আপনি দেখছেন এঁটেল গোছের মিডিয়া পাচ্ছেন, আপনার সিন্ডারের মাপটা বাড়াতে হবে। ফলে আবার বলছি 3টে কম্পোনেন্টকে মাথায় রাখবেন। একটা হচ্ছে প্রপার সয়েল কম্পোনেন্ট হুইচ উইল গিভ ইউ ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি অ্যাজ ওয়েল অ্যাজ হোল্ডিং পাওয়ার। নাম্বার 2 হচ্ছে মিনারেল স্ট্রাকচার যেটা সিন্ডার তৈরি করবে, সফট স্কেলিটাল স্ট্রাকচার তৈরি করবে তুষ কিংবা রাইস হাস্ক। আর তার সঙ্গে সঙ্গে কিছু অ্যাডিটিভ স্পেসিফিক্যালি যেটা পটাসিক এবং যেটা ফসফেটিক গ্রুপের অ্যাডিটিভস এগুলো দিয়ে দেওয়া। এইভাবেই আমি তৈরি করি। অনেক অনেক ধন্যবাদ একটি ভিডিও, সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেল সাবস্ক্রাইব করে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন কিরকম ধরনের ভিডিও আপনারা চাইছেন দেখতে। নমস্কার বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।